হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পার্টে আমরা দেখেছি জনকুক নিজে বুঝতে পেরেছিল যে ও তেকে ভালোবাসে এবং পরের দিন সকালে ও তের বাড়ি যাবে বলে ঠিক করে। গাইজ, আজ আমার গলাটা খুবই খারাপ, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। জনকুক আজ সকালে ঘুম থেকে উঠে নিজের অভ্যাস মতো ফোনটা চেক করলো। ওর কাছে একটা মেসেজ এসেছে। আজ দুপুর 12টায় ওর একটা মিটিং আছে, যে মিটিংটির দ্বারা জনকুক এই আর্ট ওয়ার্ল্ডে আরো বেশি ফেমাস হয়ে যেত। এই ডিলটার জন্য জনকুক অনেক দিন অপেক্ষা করেছে, অনেক খাটাখাটনি করেছে, কিন্তু এই ডিলটা এমন দিনেই আসলো যেদিন জনকুক নিজের মনের কথা থেকে জানাতে চায়। জনকুক এখন বুঝতে পারছে না যে ওর কি করা উচিত। আগেও নিজের কেরিয়ারের জন্য তেকে ছেড়ে দিয়েছিল, আর সেই একই ভুল জনকুক আর করবে না। ও এই সুযোগটার জন্য অনেকদিন অপেক্ষা করলেও ও তেকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না। তাই জনকুক আর কিছু না ভেবেই সেই মেসেজের রিপ্লাই দিল, আজ সে অ্যাভেলেবেল নেই, যদি তারা চায় তো অন্য দিন মিটিংটা করতে পারে। তারপর জনকুক ফ্রেশ হতে চলে যায়। ওর মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছিল। ও মাঝে মধ্যে খুব ভয়ও পাচ্ছিল, যদি তে ওকে না মানে, যদি তে ওকে ফিরিয়ে দেয় তাহলে ও কি করবে। এইসব ভাবতে ভাবতে ও ফ্রেশ হয়ে নিচে চলে আসে। জিন জনকুককে দেখে বলে, উঠে গেছিস বাবা, আয় এসে কিছু খেয়ে নে, তারপর কাজে বেরোবি তো নাকি? জনকুক বলে, না মা, আজ আর কাজে যাব না, আজ আমার অন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জিন বুঝতে পারে ও ছেলে কি বলছে, তাই সে একটু মিচকি হেসে বলল, তা গুরুত্বপূর্ণ কাজটা কখন করতে যাবি? জিন জনকুককে খাবার দিতে দিতেই বলছিল, মেয়েটাকে আমার বড্ড পছন্দ হয়েছে জনকুক, ও তোমার জন্য একদম পারফেক্ট, তাকে নিজের জীবন থেকে যেতে দিও না, আর কষ্টও দিও না। জনকুক জিনকে বলে, মা খাবার দিও না, আমার খিদে নেই এখন। 1 মিনিট, মা কি বললো? মা তের কথা জানে? জনকুক অবাক হয়ে জিনের দিকে তাকিয়েছিল। মা কি করে এসব জানতে পারলো? তাহলে কি বৌদি ভাই? জনকুক মনে মনে কি ভাবছে সেটা যেন জিন বুঝতে পারলো, আর বলল, হ্যাঁ তোমার বৌদি ভাই আমাকে বলেছে। জনকুক বলে, হ্যাঁ মা, আজ আমি ওকে ফিরিয়ে আনতে যাচ্ছি বলে জনকুক ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জনকুক তেদের বাড়ির সামনে এসে পৌঁছায়। জনকুক অনেক ঘাবড়েছিল, কিন্তু তাও ও সাহস করে কলিং বেলটা বাজিয়েই ফেলে। 40-45 বছরের একটা লোক এসে দরজাটা খুলে দেয়। জনকুককে দেখে লোকটা বলল, আপনি কে? কাউকে কি খুঁজছেন? জনকুক বলল, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি জনকুক, আমি তের সঙ্গে একটু কথা বলতে চাই, ও আমাকে চেনে আঙ্কেল। জনকুক তারপর বলে, আমি কি জানতে পারি আপনি কে? তারপর জনকুকের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বলে, আমি গঙ্গেয়, আমি তের বাবা। আর মনে মনে বলে, আর তোর শ্বশুর রে হতবাগা। তারপর জনকুক বলে, ও আচ্ছা আঙ্কেল, আমি একটু তের সঙ্গে কথা বলতে পারি প্লিজ? গঙ্গ আর বাধা দেয় না, ও বলে, হ্যাঁ যাও, ও ঘরেই আছে। তারপর জনকুক সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যায়। তারপর তের মা এসে গঙ্গকে জিজ্ঞেস করে, কে এসেছিল গো? মনে হলো তের কথা জিজ্ঞেস করছে, ওর সঙ্গে কথা বলতে চায়। তারপর গঙ্গ বলল, কে আবার? জনকুক এসেছিল বলে দুজনে হাসতে থাকে। তারপর গঙ্গ বলে, মনে হচ্ছে আমার মেয়ের জন্য উপযুক্ত জামাই আমি খুঁজে পেয়ে গেছি। জনকুক হয়তো আমার মেয়েকে সত্যি খুব ভালোবাসে, কিন্তু আমার মেয়ে যা, জনকুকের কপাল পুড়ল বলে। তারা হাসতে হাসতে আবার নিজেদের কাজ করতে শুরু করলো। জনকুক এবার তের ঘরের দরজার সামনে এসে দুবার নক করায় তে দরজাটা খুললো। তে একটু অবাক হয়ে বলল, জনকুক তুমি এখানে? এতদিন পর নিজের ভালোবাসাকে সামনে থেকে আবার দেখে জনকুক একটু ইমোশনাল হয়ে পড়েছিল। জনকুক বলল, তে আমার তোমাকে অনেক কিছু বলার আছে, প্লিজ আমার সব কথা শোনো, আমরা কি ঘরে গিয়ে কথা বলতে পারি? তে তারপর দরজা থেকে সরে যায়, কিন্তু মুখে সেই গম্ভীর ভাবটা রেখেই দেয়। মনে মনে হাসলেও এত সহজে জনকুককেও ধরা দেবে না। জনকুক এবার ঘরে ঢুকে এসে দরজাটা লাগিয়ে দেয় ভেতর থেকে। তে বলে, জনকুক কি করছো? দরজা কেন লাগাচ্ছ? দেখো কাল আমার অন্য একজনের সঙ্গে বিয়ে, আমি চাই না আমার বিষয়ে অন্য কেউ কোনো খারাপ কথা বলুক। জনকুক তের হাতটা চেপে ধরে বলে, তে কেন তুমি এরকম করছো? তুমি না বলেছিলে তুমি বিয়ে করতে চাও না, তুমি পালিয়ে যাবে, কেন তুমি বিয়ে করছো? সে তো অনেক কিছুই ভেবেছিলাম জনকুক, কিন্তু সমস্ত কিছু কি আর বাস্তবে সম্ভব? আসলে যে আমাকে বলেছিল আমাকে নিয়ে পালাবে, সে এখন খুব ব্যস্ত জনকুক, তার কাছে আমার প্রয়োজন শেষ। তাই আমি ভাবলাম নিজের জীবনটা নষ্ট করে কি লাভ, তাই বাবা মার কথা শুনে বিয়েটা করেই নিচ্ছি। জনকুক তের হাতটা আরো শক্ত করে ধরে বলল, না তে, তুমি প্লিজ বিয়েটা করো না, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না, আমি তোমাকে ভালোবাসিতে।
প্লিজ তুমি এই বিয়েটা করো না। সেই প্রথম দিন তোমাকে দেখে আমার ভালো লেগে গেছিলো, জানি না কিভাবে ভালোবাসা হয়ে গেল। আমি বুঝতে অনেক লেট করে ফেলেছি কিন্তু তাই বলে এতটাও দেরি হয়নি যে আমাদের আলাদা হয়ে যেতে হবে। তুমি প্লিজ এই বিয়েটা করো না। জানকুক সমানে কাঁদতে কাঁদতে তেকে বারবার রিকোয়েস্ট করেই যাচ্ছিল। জানকুক আবার বলল, আমি ভুল করেছি আমি জানি, কিন্তু সেই ভুলের এত বড় শাস্তি দিও না। তেও আর নিজেকে সামলাতে পারলো না, ও জানকুককে জড়িয়ে ধরলো আর কেঁদে ফেললো। এতক্ষণ জানকুককে দেখে মজা লাগলেও তে আর পাচ্ছে না নিজের প্রিয় মানুষটা চোখে জল দেখতে, তাকে আর কষ্ট দিতে। তে বলল, কেন জানকুক, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে? তুমি জানো আমি প্রতিদিন তোমার ব্যালকানির দিকে তাকিয়ে বসে থাকতাম যে তোমার একবার দেখা পাওয়ার আশায়। জানকুক বলল, আমি সরিতে, আমি নিজের কাজের মধ্যে এতই ডুবে গেছিলাম যে নিজের ভালোবাসার মানুষটাকে বলারও সময় পাইনি, আমাকে একবার ক্ষমা করে দাও। তারপর জানকুক তের চিনটা উঁচু করে বলল, তে পালাবে আমার সঙ্গে? তে বলল, না, আমি বিয়ে করতে চাই। তে কথাটা একটু মুচকি এসেই বলল। জানকুক এবার অসহায়ের মতো তের দিকে তাকিয়ে বলল, তে তুমি এর পরও বিয়ে করতে চাও? তে বলল, হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, তাই আমি ওকে ছেড়ে কখনোই দূরে চলে যাব না, আমি পালাবো। জানকুক বলল, তার মানে তুমি কি কাইকে ভালোবাসো? জানকুক এবার তের থেকে একটু দূরে সরে দাঁড়ালো। তে বলল, আজব তো, আমি কাইকে কেন ভালোবাসতে যাব? কারণ তোমার সঙ্গে তো কায়েরই বিয়ে হচ্ছে। তে এবার একটু শয়তানের হাসি দিয়ে বলল, আগে না মশাই, আমার সঙ্গে কায়ের বিয়ে হচ্ছে না। তাহলে তোমার সঙ্গে কার বিয়ে হচ্ছে? জানকুক এখন প্রচন্ডভাবে কনফিউজ। প্রথমে তে ওকে বলল ভালোবাসে, আর তারপর বলছে ও নাকি বিয়ে করবে। আর এদিকে জানকুকের কাছে যে কার্ডটা এসেছে সেই কার্ডে স্পষ্টভাবে কায়ের নাম লেখা আছে, আর এখন তে বলছে তার বোন নাকি কাই না। তে এবার খিলখিল করে হেসে বলল, এত ভাববেন না মিস্টার জিয়ন জানকুক, চলুন আপনাকে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করিয়ে আসি। তারপর জানকুকের হাতটা ধরে নিচে চলে আসে। এতক্ষণ কি কম শকড হয়েছিল জানকুক যে আবার একটা বাজ ফেললো মাথায়? নিচে এসে দেখলো ওর মা, বাবা, দাদা, বৌদি সবাই মিলে তের মা বাবার সঙ্গে গল্প করছে আর হাসাহাসি করছে। জানকুক এখনো কিছু বুঝতে পারছে না। ও অবাক হয়ে বলল, বাবা, দাদা, তোমরা এখানে? আরএম বলল, তা আমার ছেলে বিয়ে করছে, আমি না আসলে কেমনভাবে চলবে বাবা শুনি? জানকুক বলল, বিয়ে করছে? কে বিয়ে করছে? এবার সুগা একটু জোরে হেসেই বলল, আপনি মশাই, আবার কে? জানকুক একবার তের দিকে তাকিয়ে বলল, না, আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবেসেছিলাম আর তাকেই ভালোবাসি, আমি অন্য কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। জানকুক এইসব বলে যখন চলে যেতে যাবে তখন জিমিন বলল, এই তোমরা সবাই থামো তো, আর আমার ভাইটাকে এইভাবে জ্বালিও না। জিমিনের কথা শুনে জানকুক দাঁড়িয়ে গিয়ে বলল, বৌদি ভাই, তুমি আমাকে বলবে এখানে কি হচ্ছে? তের বাবা আবার হো হো করে হেসে উঠে বলল, তোমার বিয়ের কথা বাছা, আর আমি তো শুনলাম তুমি নাকি জানোই না যে তের কার সঙ্গে বিয়ে হচ্ছে, সেটাও তো একবার দেখে যাও। এই বলে গাঙ্গেও তের বিয়ের কার্ডটা জানকুকের হাতে দিয়ে বলে, এবার ভালো করে পড়ে দেখো তো বাছা, কার নাম লেখা আছে পাত্রের জায়গা। এবার তের মা তের বাবাকে বকা দিয়ে বলে, এই তুমি এবার চুপ করবে? কেন ছেলেটাকে এইভাবে জ্বালাচ্ছ? বিয়ের কার্ডটা দেখার পর জানকুক পুরো অবাক। ও কাঁদবে, হাসবে নাকি নাচ করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ও একবার তের দিকে তাকালো, দেখছে সেই মহারানী তো লজ্জা পাচ্ছে আর মিচকি মিচকি হাসছে। বাবা, মা, ভাই আর বৌদি ভাইকে দেখে তো আর কথাই বলার নেই, ওরা তো হাসতেই ব্যস্ত। আর জানকুকের শ্বশুর তো এদের থেকে দুকাটি ওপরে, শ্বশুর না অসুর সেটা জানকুক বুঝে উঠতে পারছে না। জামাইকে লেকফুল করতে একটা সুযোগও ছাড়ে না। কার্ডে নিজের নাম দেখার পর জানকুক এখনো বোকার মতো হা করে সবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবার জিমিন জানকুকের অবস্থা দেখে বলল, আমি তোমাকে সবটা ক্লিয়ার করছি। আসলে তুমি যেমন প্রথম দেখাতেই তেকে ভালোবেসে ফেলেছিলে, সেরকমই তেরও অবস্থা ছিল। হ্যাঁ, তে বুঝতে পেরেছিল সময় অনুযায়ী, কিন্তু তুমিই বুঝতে দেরি করেছিলে। ওর পোর্ট্রেট আঁকার পর যখন তুমি এক্সিবিশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলে, সেই সময় তে প্রতিটা দিন ছাদে আসতো, তোমার ব্যালকানির দিকে তাকিয়ে কান্নাকাটি করতো। সেই জিনিসটা তোমার চোখে না পড়লেও আমার চোখ এড়ায়নি। তারপর জিমিন ওদের কথোপকথন এবং ক্যাফেতে যাওয়ার ঘটনা পুরোটাই বলে জানকুককে। তারপর বলে, তোমাকে সাহায্য করার জন্য আমরা এই প্ল্যানিংটা করেছিলাম। তের আসলে তোমার সঙ্গেই বিয়ে হচ্ছে। তুমি এতটাই কাজের মধ্যে ডুবে গেছিলে যে তুমি কাকে ভালোবাসো তার কোনো পরোয়া না করে তুমি নিশারে কাজ করে যাচ্ছিলে। আমি জানি তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো জানকুক, কিন্তু তেও কোনো অংশে কম কষ্ট পায়নি। আর তোমার হাতে যে আমি কার্ডটা দিয়েছিলাম সেই একটাই কার্ড ছাপানো হয়েছিল তের সঙ্গে কায়ের নামে,
কিন্তু বাদ বাকি যে সমস্ত কার্ড ছিল সবকটাই তোমার সঙ্গে তের বিয়ে হবে সেই কার্ডই ছাপানো হয়েছিল এবং সমস্ত আত্মীয়দের সেই কার্ডই দেওয়া হয়েছে। হয়তো তোমাকে এই আঘাতটা না দিলে তুমি হয়তো আজ তেকে এসে বলতে না যে তুমি ওকে কতটা ভালোবাসো। তোমার আর তের সম্পর্কটা আমি বাবা মাকে বলেছিলাম এবং তের বাড়িতে এসে আমি আর মাই কথা বলে গেছিলাম। এবার বুঝলে তোমার সঙ্গে এতক্ষণ কি হচ্ছিল। এবার গঙ্গিও বলল, জানকুক, কাল থেকে তোমার দায়িত্বে তে থাকবে, তাকে খেয়াল রেখো। ও যে আমাদের আদরের মেয়ে ছিল, খুব দুষ্টু, খুব চঞ্চল, কিন্তু ওর মনটা খুব ভালো, ওকে কখনো কাঁদিও না। তের মা এবার তেকে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জানকুক বলল, কাঁদবেন না আন্টি, আমি তেকে নিজের সবটা দিয়ে আগলে রাখবো, ওকে কখনো কষ্ট পেতে দেবো না, ওর চোখে একটুও জল আসতে দেবো না। যদি সেটা কোনোদিনও হয় তাহলে আপনারা আমাকে শাস্তি দেবেন, আর তের চোখের জলই আমার কাছে সব থেকে বড় শাস্তি। আর আপনি কাঁদছেন কেন? তেকে নিয়ে তো আমি চলে যাচ্ছি না দূরে, আমি তো এখানেই আছি, আপনার যখন ইচ্ছে হবে আপনি তের কাছে আসবেন। তারপর তের দিকে তাকিয়ে জানকুক হাসলো। তারপর সবাই বিয়ের কথাবার্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জানকুক এবার তের কানের কাছে গিয়ে বলল, এত হেসো না, তোমার হচ্ছে, দাঁড়াও একবার তোমাকে একা পাই, তারপর হচ্ছে তোমার। কি হবে শুনি? যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে আবার পালিয়ে যাব, সিওলে চলে যাব, তুমি তো জানোই আমার প্ল্যানিংটা। তে এইসব বলে তাড়াতাড়ি জিমিনের পাশে চলে গেল আর উকি মেরে মেরে জানকুককে দেখছিল। তারপর জানকুক জিমিনকে একটা মেসেজ করে, বৌদি ভাই, আমি তের সঙ্গে একটু কথা বলতে চাই আলাদা, প্লিজ একটু সবাইকে বলে ম্যানেজ করো না, আমি যদি সামনে বলি কেমন বাজে লাগবে, প্লিজ বৌদি ভাই। জিমিন তারপর জানকুকের দিকে তাকিয়ে একটু দুষ্ট হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর জিমিন সবাইকে বলছিলাম এদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া বাকি আছে, আমার মনে হয় ওরা দুজন একটু আলাদাভাবে কথা বললে ভালো হয়, তোমরা কি বলো? সুগা বলে, না না, কি কথা বলবে, সব কথা তো হয়েই যাচ্ছে। জিমিন একটু কটমট করে তাকাতে সুগা বলল, না মানে আমরা তো কথা বলছি, ওরাও একটু কথা বলে নিক, যা যা আর একটু আলাদা করে কথা বলে যা। তারপর জিন তের বাবা মাকে জিজ্ঞেস করলো ওদের কোনো সমস্যা আছে কিনা ওরা আলাদা কথা বললে, তারাও জানালো তাদের কোনো সমস্যা নেই। তারপর জানকুক আর তেকে তের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। জানকুক যাওয়ার সময় জিমিনের দিকে তাকিয়ে ইশারায় থ্যাঙ্কস বলে। জিমিন একটু মুচকি আসে। এদিকে তে জানকুকের সঙ্গে আলাদা কথা বলতে যেতে প্রচণ্ড নার্ভাস ফিল করছিল। একটু আগেই জানকুকের হুমকি আর এখন একলা কথা বলতে যাব ভেবেই যেন কেমন হচ্ছিল তের। ওকে আর মিস, তো আজ এটুকুই, পরের ভিডিওর জন্য একটু ওয়েট করো, আমি যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।